হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 5 আছে, এটি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের অঙ্ক। এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তো সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে এই অঙ্কগুলো দেখে থাকো বা ভিডিওগুলো দেখে থাকো, তাহলে অবশ্যই আমার পেজটিকে তোমরা লাইক করবে ও ফলো করবে। তো এক থেকে আছে, কোনো মূলধন x বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট হবে? কোনো মূলধন x বছরে দ্বিগুণ হয়েছে। তো এখানে i সমান p/t/100, এই যে সরল সুদ নির্ণয়ের সূত্র আছে, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা খুব সহজে করা যায়। তো এখানে কোন i/p/t এর কোনটা কত দেওয়া আছে সেটা লিখে নিতে হবে, আর যেটা দেওয়া নেই সেটা কিছু একটা ধরে নিতে হবে। তাহলে এখানে i সমান p সমান r সমান t সমান, তাহলে i হলো সুদের পরিমাণ, p হলো আসল। তো এখানে মূলধন দ্বিগুণ হওয়ার কথা বলা আছে, তো p এর জায়গাতে আমি এখানে a ধরে নিলাম, a। তাহলে a টাকা ধরি, আসলটাকে আমি a টাকা ধরলাম। এখন যদি দ্বিগুণ হতে হয়, তাহলে এই সুদে আসলে হবে 2a টাকা, আর তার থেকে সুদ হবে 2a টাকা থেকে এ আসল অর্থাৎ a টাকা বিয়োগ করতে হবে, সমান a টাকা। তাহলে কি হলো? তাহলে সুদের পরিমাণ পেলাম a টাকা, আসল p টাকা। সুদের হার আমাকে বের করতে হবে x বছরে, আর t সমান x বছর বলা আছে। তাহলে এখন এই সূত্রটা লিখে মানগুলো বসালে আর এর মান বেরিয়ে যাবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে i সমান p/t/100। যেহেতু আর এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করি, এখানে 1 ধরে p/t × 1, তাহলে p/t হলো সমান 100 এবং i গুণ করলে 100i, বা r সমান 100i, ডান দিকে ছিল 100i লিখব, আর এখানে আর বাদ দিলে পিটি থাকছে, তাহলে এর নিচে পিটি লিখব, বা r ইজ ইকুয়াল টু 100 দিলাম, i এর মান এখানে a ধরেছিলাম, বা i এর মান a হয়েছে, a দিলাম, p এর মান a ধরেছিলাম, তাহলে a দিলাম, আর t এর মান x দিলাম। a কেটে দিচ্ছি, তাহলে এখানে পাবো 100/x, তাহলে সুদের হার হলো 100/x%। এরপরে 1-2, দুই দিকে আছে 2x² + 5x + k - 3 ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে k এর মান কত হবে? তাহলে আগে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আগে লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো (2x² + 5x + k - 3) এটা ইজ ইকুয়াল টু 0। তো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে এটা 1 নম্বর নাম দিলাম। বীজদ্বয় অনন্যক বলা আছে, তাহলে বীজদ্বয় ধরে নেব আলফা, এবং আলফার অনন্যক 1/α। তো এখানে সেই হিসেবে বীজদ্বয়কে ধরতে হবে। তাহলে মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/α, অতএব বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α। আমরা জানি যে আলফা বিটা বীজ হলে আলফা বিটা সমান c/a, এটা হতো। তাহলে এখানে c এর জায়গাতে আছে এই যে k-3, আর a এর জায়গাতে আছে কেবল 2, তাহলে সমান k-3/2। আলফা আলফা উপর নিচে কেটে দিলাম, তাহলে পাচ্ছি এখানে 1 পাচ্ছি, k-3 সমান এই 1 এর সাথে 2 এর গুণ, এটা ইজ ইকুয়াল টু 2, বা k ইজ ইকুয়াল টু, এখানে 2 ছিল আর 3 এখানে প্লাস হয়ে যাবে, +3 সমান 5, তাহলে k ইজ ইকুয়াল টু 5।
এরপর 3 দাগে আছে PQRS একটি বৃত্তস্থ সমান্তরিক, কোণ P এর মান কত হবে? PQRS বৃত্তস্থ সমান্তরিক, তাহলে কোণ P এর মান 90 ডিগ্রি হবে, কারণ বৃত্তস্থ সমান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হয়। সেটা লিখে নিতে হবে, বৃত্তস্থ সমান্তরিক অবশ্যই একটি আয়তক্ষেত্র। অবশ্যই একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, কোণ সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং কোণ P is equal to 90 ডিগ্রি। চারে আছে 2 cos 3 theta is equal to 1 হলে থিটা এর মান কত হবে? 2 cos 3 theta is equal to 1, এখান থেকে থিটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে লেখা যায় cos 3 theta সমান 1, আর এই 2 নিচে আসবে, লেখা 1/2। তো আমরা জানি যে cos 60 ডিগ্রিতে 1/2 হয়, তাহলে এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে দুই পক্ষকে তুলনা করলে এদিকে cos আর cos তুলে দিলাম, তাহলে 3 থিটা সমান 60 ডিগ্রি, বা যদি কল্পনা করলে cos cos যেহেতু একই আছে, 3 থিটা সমান 60 ডিগ্রি হবে, বা 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এই 3 দিয়ে ভাগ করতে হবে 3। তাহলে আমরা যদি 3 20 60, তাহলে এখানে 20। আচ্ছা, এবার 5-এ আছে দুটি, এখানে আছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধের অনুপাত কি হবে? তাহলে ব্যাসার্ধের অনুপাত R1 R2 ধরে নেব, আর উচ্চতা 1h ও 2h ধরে নেব। তারপর আয়তন সমান লিখে সেখান থেকে ব্যাসার্ধের অনুপাত বেরিয়ে যাবে। তাহলে লিখতে হবে, মনে করি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং উচ্চতা যথাক্রমে H1, এটা 1h ধরে নেব বা h ধরলাম, ও H2 এটা সমান, এখানে যেহেতু উচ্চতার অনুপাত বলা আছে 1:2, তাহলে 2h ধরে নেব, 2h একক। অতএব আয়তন যথাক্রমে V1 ও V2, যেখানে V1 সমান V2, বা V1 যেটা আছে চোঙের আয়তন পাই আর স্কোয়ার H সমান পাই আর স্কোয়ার H। তাহলে আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি আর এবং H এর মান বসাবো বলে। তো পাই আর স্কোয়ার, এটা প্রথম যে চোঙটা আছে তার ব্যাসার্ধ R1, আর এখানে H, প্রথমে H এর মান H, এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে R2, H এর মান হচ্ছে 2H। তাহলে পেলাম বা পাই আর 1 স্কোয়ার H সমান পাই আর 2 স্কোয়ার, ও এখানে Hটা স্মল h হবে, এখানে পাই আর 2 স্কোয়ার, এটা হলো 2h, তাহলে দুইটা এখানে দিয়ে দিই, এই হলো। এখন আমাকে বের করতে হবে R1 বাই R2, তাহলে পাই R1 স্কোয়ার H যেটা আছে
একে ভাগ নিচে r2 আনতে হবে, তাহলে আমি r2 স্কোয়ার দিয়ে দিলাম, কিন্তু r2 স্কোয়ার দিয়ে দিলে পাই এখান থেকে যাচ্ছে না, পাই দিয়ে দিলাম, এইচ যাচ্ছে না, এইচ দিয়ে দিলাম, অর্থাৎ পাই r2 স্কোয়ার এইচ দিয়ে ভাগ করলাম বাদিকটাকে, আর ডান দিকটাকে 2 পাই r2 স্কোয়ার এইচ এই একই জিনিস দিয়ে ভাগ করব, তাহলে এখানে পাই r2 স্কোয়ার এইচ দিয়ে ভাগ করলাম। তো ভাগ করলে বাদিকটা পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, ডান দিকে পাই পাই কাটছে, r2 স্কোয়ার কাটছে, এইচ এইচ কাটছে, তাহলে পেলাম বা এখানে থাকছে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, তাহলে r1 বাই r2 তার হোল স্কোয়ার লেখা যায়, আর ডান দিকে আছে কেবল 2, তাহলে 2 যখন, তাহলে 2টাকে √2 তার হোল স্কোয়ার লেখা যায়, তাহলে দুই দিকে স্কোয়ার তুলে দিলে, বা দুই দিকে বর্গমূল করলে r1 বাই r2 সমান হয়ে গেল √2, আর √2 হলো √2 বাই 1, তাহলে অতএব r1 is to r2 সমান √2 is to 1, তাহলে এটা হলো ব্যাসার্ধের অনুপাত। এরপরে বলা আছে যে 6 দাগ 30, 34, 35, 36, 37, 38, 40 তত্ত্বে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে এখানে সংখ্যাগুলো যেহেতু মানে ঊর্ধ্বক্রমে দেওয়া আছে, সুতরাং আমাদের কাজ অনেকটা কমানো আছে। এখন এই অবস্থায় মধ্যমা বের করব, আর 35 না থাকা অবস্থায় আরেকটা মধ্যমা বের করব। তাহলে এই দুইয়ের বিয়োগফল, এই দুটো বিয়োগ করলে বুঝতে পারবো যে মধ্যমা কতটা বৃদ্ধি পাচ্ছে। তো প্রদত্ত সংখ্যাগুলি হলো 30, 34, 35, 30, 34, 35, 34, 37, 38, তারপরে আছে 40। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতখানা সংখ্যা আছে, তাহলে এখানে লিখব, এখানে n সমান 7, তাহলে এটি যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে n+1/2 বের করতে হবে, সমান 7+1/2 ইজ ইকুয়াল টু 8/2 ইজ ইকুয়াল টু 4, তাহলে মধ্যমা সমান চতুর্থ পদ, যেহেতু 4 বেরিয়েছে সেহেতু চতুর্থ পদ হবে, 1, 2, 3, 4, তাহলে এটা হলো 36। এখন যদি 35 না থাকতো, এটা যদি নেই মনে করি, 35 না থাকলে n সমান, এখানে আগে 7 হচ্ছিল, এখন একটা কম হবে, অর্থাৎ 6, এটি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে আমাদের সূত্র আলাদা, অতএব n/2 সমান 6/2 ইজ ইকুয়াল টু 3, ও n/2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্ষেত্রে মধ্যমা হবে, মধ্যমা সমান তৃতীয় পদ প্লাস 4 বেরিয়েছে, তাহলে চতুর্থ পদ তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ তৃতীয় পদ আর চতুর্থ পদের গড়, তাহলে এখানে এখন 1, 2 এটা বাদ দিয়ে গুনতে হবে, 1, 2, 3 এটা হলো তৃতীয় পদ 36, আর চতুর্থ পদ 1, 2, 3, 4 চতুর্থ পদ 37/2, তাহলে 73/2 সমান 36.5, অতএব মধ্যমা বৃদ্ধি পেল, মধ্যমার বৃদ্ধি আগে ছিল 36 আর এখন হয়েছে 36.5, তাহলে 36.5 মাইনাস 36, এটা হলো 0.5। এরপর আছে 2-1, x² মাইনাস 2 প্লাস bx প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত হবে?
তাহলে প্রথমে সমীকরণটা লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এর একটা বীজ আছে 2, অপর বীজটি বের করতে হবে। মনে করি অপর বীজটি সমান আলফা। তাহলে এখানে আমরা এইভাবে করতে পারি, আলফা প্লাস বিটা বীজদের যোগফল, আলফা বিটা বীজদের গুণফল। আলফা প্লাস বিটা এটা মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ, এটা বীজদের যোগফল এবং গুণফলের মান। তো এখানে যদি আমি আলফা প্লাস বিটা নিই, এখানে মাইনাস বি অর্থাৎ এই 2 প্লাস বি এই পোর্শনটা চলে আসবে, বি এর মান জানি না, সেই জন্য বীজদের গুণফলটা নেব সি বাই এ। সি একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এখানে 1 আছে। তাহলে বীজদের গুণফল যেটা আছে, বীজদের গুণফল লিখব। তাহলে একটা বীজ 2 আর একটা বীজ আলফা, এটা সমান সি অর্থাৎ 6 বাই এ, এখানে কিছু নেই মানে 1 আছে, 1। তাহলে যদি বজ্রগুণ করি 2 আলফা আর 1, তাহলে 2 আলফা সমান 6, এখান থেকে লেখা যায় আলফা সমান 6, তার নিচে 2 আসবে, তাহলে 6 বাই 2 কাটাকুটি করলে 3 আসছে, তাহলে 3। তাহলে অতএব অপর বীজটি 3, অপর বীজটি সমান 3। এরপরে 2 দাগ, 2 দাগে আছে 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কত? তাহলে এখানে মূলধন দেওয়া আছে, আমি 3:4:6, এখানে 3x 4x আর 6x ধরা যাবে মূলধন, আর যেটা আছে লগ্নিকৃত সময়ের অনুপাত, তাহলে সময়টা কিছু একটা ধরে নিতে হবে। তো আমি এখানে মনে করি 3 জনের, আচ্ছা 3 জনের একটি যৌথ ব্যবসা, তাহলে 3 জনের মূলধন যথাক্রমে এখানে 3:4:6 আছে, তাহলে 3x টাকা, 4x টাকা ও 6x টাকা, এবং লগ্নিকৃত সময় যথাক্রমে এ মাস, বি মাস ও সি মাস। তাহলে অতএব লাভের অনুপাতটা হবে সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত হবে। তাহলে 3x তার সাথে a গুণ 3ax is to 4x তার সাথে b গুণ 4bx is to 6x তার সাথে c গুণ, তাহলে 6cx। তো তাহলে হলো 3a, x দিয়ে সবাইকে ভাগ করে দিই, 3a 4b is to 6c। এটা সমান প্রশ্নে, আচ্ছা এটা সমান বলা আছে 3:2:9, এটা বলা আছে। তাহলে যদি দুই দিক তুলনা করে দুটো অনুপাত, 3a এই দুটো পার্ট নিয়ে এই দুটো অনুপাতের সমান হবে। তাহলে অতএব 3a/4b সমান 3/2, এখান থেকে বজ্রগুণ করে পাই 3 দুগুণে 6, 6a সমান 3×4 12b, আমাকে এখান থেকে a/b আনতে হবে। তাহলে 6a বাদিকে আছে, এখানে a/b আনতে গেলে 6b দিয়ে ভাগ করবো, তাহলে 6 কেটে যাচ্ছে, a/b থাকছে, সমান 12b। এদিকে যেহেতু 6b দিয়ে ভাগ করেছি, এদিকেও 6b দিয়ে ভাগ করতে হবে, 6 কেটে গেল,
এখানে বিবি কেটে যাচ্ছে, 12 আর 6 কেটে 2, এখানে 1, তাহলে পেলাম বা এ বাই বি সমান 2/1। এবার পরের দুটো পার্ট নেব, 4b 6c 2:9 হবে। 4b 6c 4b/6c সমান 2/9। এখানে বজ্রগুণ করলে পাবো 4 নং 36, 36b সমান 6 দুগুণ 12, 12c বা b/c আনতে হবে, তাহলে 36b তাকে ভাগ করব 36c দিয়ে, আর 12c আছে একে ভাগ করব 36c দিয়ে, কারণ দুই দিকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 36 36 কেটে দিলাম, c কেটে দিলাম, 12 1 কে 12, 3 12 36, তাহলে বা b/c সমান পেলাম 1/3। তাহলে অতএব a/b যেটা পেয়েছিলাম 2/1 আর b/c যেটা পেলাম 1/3, তাহলে এখান থেকে বলা যায় অতএব a:b:c 2 1 b এর জায়গাগুলো একই আছে, 2 1 3, তাহলে এখন 2:1:3। তাহলে এটা হলো নিয়োজিত সময়ের অনুপাত। 3 দাগে আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এওবি কোণ 50 ডিগ্রি, তাহলে এসিবি কোণের মান কত হবে? তাহলে এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ আমরা আঁকতে পারি। এখানে আমি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম। এ বি সি, তাহলে এবিসি ত্রিভুজ পরিকেন্দ্র মানে যে কোনো একটা বিন্দু যেটা হচ্ছে এ বি আর সি বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এই পরিকেন্দ্র ও দিলাম। এরপরে বলা আছে যে কোণ এওবি কোণ 50 ডিগ্রি, এওবি এই কোণটা 50 ডিগ্রি। এওবি কোণ 50 ডিগ্রি, এসিবি কোণের মান বের করতে হবে, এ সি বি অর্থাৎ এই কোণের মান বের করতে হবে। তাহলে যদি একটা বৃত্ত কল্পনা করা হয়, যে বৃত্তটি এ বি ও সি বিন্দু দিয়ে যাবে, তাহলে এই বৃত্তটি হবে এই ত্রিভুজের পরিবৃত্ত। তো পরিকেন্দ্র ও, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, আর পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়। তাহলে এওবি, এখানে চাপটা লিখে নিই, চাপ হচ্ছে এপিবি। তাহলে এওবি কেন্দ্রস্থ কোণ, আর এসিবি সমান পরিধিস্থ কোণ। তাহলে এসিবি সমান হবে এই এওবি এর হাফ ইন্টু কোণ এ ও বি সমান হাফ ইন্টু 50 ডিগ্রি সমান 25 ডিগ্রি। চারে আছে sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা মানে sin টু দি পাওয়ার 4 থিটা সমান 2/3 হলে 1 - 2 sin স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটা সমান আছে 2/3। তো cos টু দি পাওয়ার 4 থিটা এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, আর sin টু দি পাওয়ার 4 থিটা এখানে লিখব sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এটা সমান 2/3। বা এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেই সূত্রে এটাকে ভাঙবো, তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2/3। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1 হয়।
তাহলে এটা 1 বসালাম ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2/3, বা তাহলে একসাথে গুণ করলে এটাই থাকছে কস। এখানে আমাকে বের করতে হবে 1 - 2 সাইন স্কোয়ার থিটা, কসটিকে সাইনে পরিণত করব। তাহলে কস স্কোয়ার থিটার জায়গাতে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে লেখা যায় কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এমনি কস স্কোয়ার থিটার জায়গাতে সেটাই লিখলাম, 1 এর সাথে গুণ হলে এটাই হবে, সুতরাং এটা পুনরায় লিখলাম না। মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2/3। তাহলে এখান থেকে পাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দুখানা আছে, 2 সাইন স্কোয়ার থিটা সমান 1/3। তাহলে এর মান জানতে চাওয়া হয়েছিল, তাহলে এর মান হলো 1/3। এরপর 1/5 দাগ। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, তাহলে ব্যাসার্ধ ধরে নিই। মনে করি চোঙটির ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। অতএব আয়তন বা ঘনফল আয়তন সমান পাই আর স্কয়ার h ঘন একক। আচ্ছা, এবার বলা আছে চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে, তাহলে ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত হয় বের করে নিই। ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয় সমান পাই আর স্কয়ার h। তাহলে এখানে আর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2r বসাবো, উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2h বসাবো, সমান এখানে 2 দুগুণ 4 স্কোয়ার করছি, তাহলে 2 দুগুণ 4 হবে, তার সাথে 2 গুণ, তাহলে 4 দুগুণ 8 পাই আর স্কয়ার h। তাহলে হলো 8 ইন্টু পাই আর স্কয়ার h। এটা হলো প্রাথমিক আয়তন। এই হলো। তাহলে বৃদ্ধির পরিমাণ বৃদ্ধি পেল কতটা সেটা বের করতে গেলে বের করতে হবে বৃদ্ধির না এটাই উত্তর আসবে, যে এখানে 8 ইন্টু প্রাথমিক আয়তন, তাহলে অতএব 8 গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে। বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক উজাইবের কেন্দ্রবিন্দুর ভুজকে বলে। এখানে কেন্দ্রবিন্দু নয়, এখানে ছেদবিন্দু হবে। বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক উজাইব এর কেন্দ্রবিন্দুর ভুজকে বলে। তাহলে আমরা যে ওজাইব আঁকি, এখানে দেখতে হবে আমরা যে ওজাইব আঁকি, তো এটা এরকম যে ওজাইবগুলো আঁকি, এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুর এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হলো ভুজ।
আর এই ভুজ হলো মধ্যমা, তাহলে ভুজকে বলে এখানে হবে মধ্যমা। ভুজ মানে এই হাইটটা নয়, এখান থেকে এই দূরত্বটা, একে বলা হয় এর মধ্যমা বলা হয়। 3 এর কাছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয় 2 বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা। তো দেখা যাক কত হয়। এখানে প্রথম বছরের মূল্য সমান 100 টাকা, প্রথম বছরের 10% হ্রাস সমান 10 টাকা। তাহলে প্রথম বছরের 10% হ্রাস এটা হলো 10 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে মূল্য 100 থেকে 10 টাকা বিয়োগ করলে হয় 90 টাকা। দ্বিতীয় বছরের 10% হ্রাস সমান 90 × 10/100 টাকা সমান 9 টাকা। 2 বছর পরে মূল্য সমান এখানে 90 টাকা ছিল, তার থেকে 9 টাকা বিয়োগ সমান 81 টাকা। তাহলে এটা সত্য। এরপরে 2 দাগ। আছে যদি a - b সমানুপাতিক 1/c, b - c সমানুপাতিক 1/a এবং c - a সমানুপাতিক 1/b হয়, তাহলে ভেদ্যুবক তিনটির যোগফল কত? তাহলে এখানে ভেদ্যুবক k1 k2 k3 ধরে নিই। ভেদ্যুবক তিনটি k1 k2 ও k3। তাহলে প্রথমে আছে a - b সমানুপাতিক 1/c। এখান থেকে বলা যায় a - b সমান, এখানে একটা ধ্রুবক সংখ্যা দেবে k1, তাহলে k1/c হলো, বা বজ্রগুণ করলে k1 সমান ac বা ca লিখব, ca মাইনাস b আর c গুণ করলে bc। তারপর আছে b - c সমানুপাতিক 1/a, b - c সমানুপাতিক 1/a আছে। তাহলে এখান থেকে বলা যায় b - c সমান ভেদ্যুবক k2/a, এবার বজ্রগুণ করলে পাই k2 সমান ab - ca ও c - a সমানুপাতিক 1/c, বা c - a সমান k3/c, বা k3 সমান, না এখানে 1/b, এটা b আর c গুণ করলে bc মাইনাস a আর b গুণ করলে ab। তাহলে অতএব k1 প্লাস k2 প্লাস k3 সমান, এখানে আছে c মাইনাস bc, ab মাইনাস ca, bc মাইনাস ab। তাহলে ab এর সাথে ab কাটছে, c এর সাথে ca কাটছে, bc এর সাথে bc কাটছে, তাহলে এর মান 0। তাহলে ভেদ্যুবক তিনটির যোগফল এখানে 0। তাহলে এটা সত্য। এখানে এটা যোগফল 1 হবে লেখা আছে, সুতরাং এটা মিথ্যা। এরপর 3 থেকে আছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ সূক্ষ্ম কোণ। দেখা যাক। এখন অর্ধবৃত্তাংশস্থ কোণ বলতে আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। এই উপরের পাটটাকে বৃত্তাংশ বলা হয়। তাহলে অর্ধবৃত্তাংশস্থ কোণ এটা আমরা জানি 90 ডিগ্রি। এবার যদি এর চেয়ে ছোট বৃত্তাংশ নিই, অর্থাৎ এই ছোট অংশটা নিই, তাহলে এই কোণটা কিন্তু এর এখন 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে, অর্থাৎ এটা স্থূল কোণ। স্থূল কোণ কেন কি এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়। 90 ডিগ্রি
অপেক্ষা বৃহত্তম এটা স্থূলকোণ। এটা স্থূলকোণ। এখন এখানে সূক্ষ্মকোণ বলা আছে, সুতরাং এটা হবে মিথ্যা। এরপরে 4 দাগে sin স্কয়ার 5 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা এর মান 5 না, sin স্কয়ার 5 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা এর মান 1 হবে। sin স্কয়ার 5 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা এটা সমান 1, সুতরাং এটাও মিথ্যা বলা আছে। এরপরে 3/5 বলা আছে সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে উচ্চতার অনুপাত 2:1 হবে। ভূমি একই আছে, তাহলে আয়তন একই, তাহলে তাদের উচ্চতার অনুপাত বের করতে হবে। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিই, মনে করি। আচ্ছা, এখানে হিসাব করতেই হবে না, কেন কি এটা ছবি আঁকলেই অঙ্কটা উত্তর পাওয়া যাবে। তাহলে প্রথমে একটা অর্ধগোলক এঁকে নিলাম। তাহলে এটা হলো অর্ধগোলক, ভূমি একই রেখে আরেকটা শঙ্কু আঁকতে হবে। এটা আঁকলাম শঙ্কু। এই যে উচ্চতাটা, এটা অর্ধগোলকের উচ্চতা, আবার শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা সমান অর্ধগোলকের উচ্চতা। অতএব উচ্চতার অনুপাত না, এদের সেটা তো ঠিক হলো না। এটা উচ্চতা, শঙ্কুর উচ্চতা আরো বেশি হতে পারত। ও সরি, ছবিটা এরকম হবে না, এটা 3/5। তাহলে মনে করি অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ, ভূমি একই বলা আছে, তাহলে ব্যাসার্ধ একই হবে। ব্যাসার্ধ r একক এবং শঙ্কুর উচ্চতা h একক। ও অর্ধগোলকের উচ্চতা r একক, কারণ অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ হয় সেটা তার উচ্চতা হয়। তাহলে প্রশ্নানুসারে এদের আয়তন সমান বলা আছে। আগে শঙ্কু বলা আছে, 1/3 পাই r স্কয়ার h সমান অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই r কিউব। তাহলে বজ্রগুণ করলে পাই, আচ্ছা 3 কেটে দিলাম ওই পক্ষ থেকে, তাহলে পাই r স্কয়ার h সমান 2 পাই r কিউব। তো উচ্চতার অনুপাত বের করতে হবে, অর্থাৎ h/r বের করতে হবে আমাকে। তাহলে এখানে যদি নিচে r আনতে হয়, তো যেটা করতে হবে পাই r স্কয়ার h, একে ভাগ করতে হবে, আমাকে এখানে h রাখতে হবে। তাহলে পাই r স্কয়ার দিয়ে ভাগ করলাম, আর এদিকটাকে 2 পাই r কিউব, এখানেও পাই r স্কয়ার দিয়ে ভাগ করলাম। ভাগ করে পাই r স্কয়ার কেটে যাচ্ছে। ও এখানে আমাকে পাই r কিউব দিয়ে ভাগ করতে হবে, পাই r কিউব। এখানে কেটে r থাকছে, আর r কিউবের পাই কাটছে। তাহলে পেলাম বা h/r সমান 2/1। তাহলে এখান থেকে পাবো অতএব h/r = 2:1। তাহলে প্রশ্ন 2:1 বলা আছে, তাহলে এটা সত্য। এরপর 3/4 বলা আছে যে x1 x2 x3 ... xn এই n সংখ্যক সংখ্যার গড় x বার। তাহলে k1 k + x1 k + x2
কে প্লাস এক্স থ্রি ডট 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 দিয়ে কে প্লাস এক্স এন এর গড় হবে কে প্লাস এক্স বার। দেখা যাক, তাহলে এখানে বলা আছে এক্স বার সমান এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 দিয়ে এক্স এন, যেহেতু এন সংখ্যক সংখ্যা তাই বাই এন দিলাম। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো আছে কে প্লাস এক্স ওয়ান প্লাস কে প্লাস এক্স টু প্লাস কে প্লাস এক্স থ্রি, এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি পরপর কে প্লাস এক্স এন, যেহেতু এন সংখ্যক সংখ্যা এন দিয়ে যোগ করে এন দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হলো তার গড়। তাহলে কে, এখানে কে যদি দেখি এন সংখ্যক কে আছে, তাহলে এন কে প্লাস এক্স ওয়ান কে বাদ দিলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থাকছে প্লাস ডট 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 দিয়ে এক্স এন থাকছে বাই এন দিলাম সমান এন কে বাই এন প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স এন বাই এন থাকছে। তাহলে কি হলো, তাহলে এন এন কেটে গেলে এখানে কে হলো প্লাস এটা মানে এক্স বার, কারণ আগে লিখে নিয়েছি, তাহলে এটা হলো এক্স বার। তো এটা সত্য, কারণ প্রশ্নে এটাই দেওয়া আছে। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজকে ফলো করবে এবং লাইক করবে। ধন্যবাদ।